ওই সালাউদ্দিন সাহেব জুলাই যোদ্ধাদেরকে তিনি আওয়ামী ফ্যাসিস্টের সাথে তুলনা করেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, সালাউদ্দিন সাহেব আপনাকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে। যদি আপনি ক্ষমা না চান তাহলে আপনারা ডাকসু দেখেছেন, রাকসু দেখেছেন, চাকসু দেখেছেন, জনগণ আগামী নির্বাচনে আপনাদেরকে সেটা দেখাই দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যাদের জন্য চক্ষু দেখলেন, যে জুলাই যোদ্ধাদের কারণে ইন্ডিয়া থেকে আপনাকে ফেরত আনা হলো, আর সেই জুলাই যোদ্ধাদেরকে আজকে আপনি আওয়ামী ওই ফ্যাসিস্টদের সাথে তুলনা করেন, এই জাতীয় কথা আপনার মুখ থেকে শোভা পায় না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের জনগণ খুবই সচেতন। বাংলাদেশের জনগণকে বোকা ভাববেন না। বাংলাদেশের জনগণ আপনাদের কথায় আসে নাই, ওই ছাত্রদের কথায় নেমেছিল যে ফ্যাসিস্টকে বিদায় না করলে দেশের উন্নয়ন হবে না। দেখেন, মেগা মেগা প্রজেক্ট, মেগা মেগা চুরি, ঠিক বলছে কিনা বলেন? মেট্রো রেল নিয়ে তিনি মায়া কান্না করলেন। মেট্রো রেল এত সুন্দর প্রজেক্ট ভেঙে দেওয়া হলো, এইটা সংস্কার করতে 1 বছর টাইম লাগবে, 300 কোটি টাকা লাগবে। দেখেন, সেই মেট্রো রেল সংস্কার করতে 1 মাস এর ভিতরেই হয়ে গিয়েছে, এবং টাকা লাগছে কত? 17 কোটি না কত টাকা লাগছে। কোথায় 300 কোটি আর কোথায় 17 কোটি? প্রিয় ভাই এবং বন্ধুগণ, চুরি কত প্রকার। আমরা শুনছি যে এটা পুকুর চুরি, কিন্তু আসলে পুকুর চুরি নয়, এটা সমুদ্রকেও হার মানায় ফেলছে। প্রিয় ভাইয়েরা, তার পিয়ন যে চুরি করছে সেটাতে স্বীকৃতি দিয়েছে, বলছে আমার পিয়ন সে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, হেলিকপ্টার ছাড়া সে যাতায়াত করে না। প্রিয় ভাইয়েরা, তাহলে একজন পিয়ন যদি 400 কোটি টাকা চুরি করতে পারে, পিয়নের যিনি মালিক তিনি কত হাজার কোটি টাকা চুরি করছেন তার কোনো হিসাব পাওয়া যাবে না। এই টাকাগুলো চুরি করে যদি বাংলাদেশেও বিনিয়োগ করত, তবুও দেশের মানুষ কিছু চাকরি করে সেখান থেকে বেনিফিট পেত। এই টাকাগুলো চুরি করে সে বিদেশে পাচার করে দিয়েছে, যে কারণে বাংলাদেশের তহবিল শূন্য হয়ে গিয়েছে। কত বড় দুঃখজনক ঘটনা। তিনি বলেন যে আমি নাগরিকের ড্রয়িং রুম পাহারা দিতে পারবো না। তা আপনি ড্রয়িং রুম পাহারা দিবেন কি? বাংলাদেশ ব্যাংক কিন্তু পাহারা দিতে পারেন না। বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের হাট, অর্থনীতির হাট, যেখান থেকে রক্ত সঞ্চালন হয় সারা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে। সেই ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায়, আপনি সেটা উদ্ধার করতে পারেন না। উদ্ধার করবে কেমনে? ওখান থেকে তারও একটা ভাগ পাওয়া গেছে, কি বলেন? যে কারণে দীর্ঘ সময় চলে গেল, এটার কোনো আমরা তদন্ত প্রকাশ করতে দেখলাম না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের এমন কোনো খাত ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি টেম্পু স্ট্যান্ড দখল হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা দখল করেছে। মাছের গেট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, আমাদের মাননাথ বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়টা আমরা অনেক কষ্ট করে গড়ে তুলেছিলাম, সেটাও এক কলমের খোঁচায় তারা দখলে নিয়ে নিল। আলহামদুলিল্লাহ, এই জুলাই আগস্টের এই যোদ্ধাদের কল্যাণে আমরা সেটা উদ্ধার করতে পেরেছি। আপনারা জানেন, আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটা ব্যাংক, যেটা এই ফ্যাসিস্টের আমলে সেখান থেকে তছরূপ করে টাকা পয়সা লুটপাট করা হয়েছে। তার আগ পর্যন্ত এই ব্যাংকটা ছিল এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ একটি ব্যাংক। একটা সুন্দর এবং ন্যায় ইনসাফের মাধ্যমে যে ব্যাংকটি পরিচালিত হতো, সেটাকে লুটপাট করে একদম ফোকলা করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা,
এমন কোনো খাত ছিল না যেখানে তারা হাত দেয়নি। সেই ফ্যাসিজমকে যারা হটালেন, জীবন দিলেন, রক্ত দিলেন, আহত হলেন, চোখ হারালেন। মানুষের জীবনের অমূল্য সম্পদ হচ্ছে চোখ। সেই যোদ্ধাদেরকে আমরা বিক্ষুব্ধ কেন দেখছি? কারণ হলো এই জুলাই যে সনদ দেওয়া হলো, নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ কাজ জুলাই সনদ। সেই সনদে জুলাই যোদ্ধাদের সম্পর্কে তেমন কিছু ছিল না। তারা সনদ দেওয়ার আগে যে আন্দোলনটা করেছিল, সেই আন্দোলনের পরে তাৎক্ষণিক সেখানে সংশোধন করা হয়েছে। আমরা বলবো কেন তাৎক্ষণিক সংশোধন করতে হবে? যাদের জন্য আপনারা এই বাংলাদেশ পেলেন তাদেরকে কেন সম্মান দিবেন না? তাদেরকে সম্মান দিলে তো বাংলাদেশকে সম্মান দেওয়া হবে। জুলাই যোদ্ধাদের সম্মান দিলে বাংলাদেশের সম্মান হবে। এই কথাটা কেন বলতে হলো? আর সেই বলতে গিয়ে তারা সেখানে লাঠিপেটা খেলেন। আমরা শুনতে পাচ্ছি 4টি মামলা হয়েছে, 900 জনকে আসামি করা হয়েছে। আমরা আজকের এই সেমিনার থেকে সরকারকে বলবো, এই জুলাই যোদ্ধাদের নামের এই মামলা যেন উঠায় নেওয়া হয়। এই মামলা যদি আপনি না তুলে নেন, তাহলে জুলাই যোদ্ধাদের সাথে বাংলাদেশের জনগণ এক হয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে। প্রিয় ভাইয়েরা, তাদের বিরুদ্ধে এই মামলা চলতে পারে না। তাদেরকে কেন মাঠে নামতে হলো? আপনারা এই সনদ কেন সংশোধন করলেন, আবার মামলাও দিবেন? এটা হতে পারে না। এখন প্রশ্ন আসছে, জুলাই যোদ্ধাদের বেশি কিছু দাবি ছিল না, তাদের স্বীকৃতির ব্যাপারে কিছু কথা ছিল, আর এই জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে সেইটা তারা জানতে চেয়েছিল। জুলাই সনদের যদি আইনি ভিত্তি না দেওয়া হয়, তাহলে একসময় এই জুলাই যোদ্ধারা যোদ্ধা না হয়ে সন্তুষ্ট হয়ে যাবে। কি বলেন আপনারা? আমরা যারা জুলাইয়ে সবাই তখন একসময় আমরা আসামি হয়ে যাব। আমরা ইতিপূর্বেও আসামি ছিলাম। জুলাই মাসে যে মামলাগুলো হয়েছে, সকল মামলার আমরা আসামি আছি। আমি নিজেও ছিলাম, এবং আমরা যারা পরিচিত আছি তাদের নামে এইসব মামলা ছিল। এইগুলো দেখে দেখেই কোনো এক সময় আবার আমাদেরকে কাঠগড়ায় তারা দাঁড় করাবে। এই জন্য জুলাই সনদের আইনি ভিত্তি অবশ্যই দিতে হবে। 2 নাম্বার হলো, ছাত্ররা, জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শুধুমাত্র একটি ইলেকশনের জন্য নয়, তারা নতুন বাংলাদেশের জন্য এই স্যাক্রিফাইসটা করেছে। এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনে ওই গতানুগতিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তাহলে এত রক্তের কি প্রয়োজন ছিল? আপনারা যদি গতানুগতিক নির্বাচনী করতে চান, তাহলে ওই শেখ হাসিনাই ভালো ছিল। আপনারা পুরাতন পদ্ধতি অবলম্বন করতেন, পুরাতন পদ্ধতি ছিলই, তাকে দরকার কি ছিল? প্রিয় ভাইয়েরা, নতুন পদ্ধতি, নতুন বাংলাদেশ, নতুন সংস্কার নির্বাচনের আগেই দিতে হবে। কি বলেন আপনারা? যে জুলাই সনদে স্বাক্ষর হলো, এই জুলাই সনদ অবিলম্বে গণভোটের মাধ্যমে আপনাদেরকে আইনি ভিত্তি দিতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে একটা বিশেষ গোষ্ঠী, তারা ঐক্যমত্য কমিশনে অযথা কালক্ষেপণ করে, অযথা নোট অফ ডিসেন্ট দিয়ে এই সময়টাকে বিলম্বিত করছে। এইভাবে আস্তে আস্তে তারা নির্বাচনের কাছাকাছি নিয়ে আসতেছে। আমরা পরিষ্কার বলতে চাই, ইতিপূর্বে 2টা গণভোট হয়েছে। একটা হচ্ছে 17 দিনের মাথায়, আর একটা 21 দিনের মাথায়। 21 দিনের ব্যবধানে গণভোট করা বাংলাদেশের ইতিহাস আছে। 17 দিনের মাথায় গণভোট করার ইতিহাস বাংলাদেশে আছে। তারা বলে যে এই সরকারের সাথে সামরিক সরকার অনেক শক্তিশালী, আইনে অনেক ভিত্তি আছে। সামরিক সরকারের যে আইনি ভিত্তি আছে,
জনগণের সরকারের আইনি ভিত্তি তার চাইতে 1000 গুণ বেশি। কি বলেন আপনারা? আমাদেরকে তারা ভুল বুঝায় যে 106 ধারা অনুযায়ী এই ইন্টারিম গভর্নমেন্ট সাংবিধানিক। আমরা বলবো 106 দ্বারা এই সরকার সাংবিধানিক নয়। এই সরকার হলো শুধুমাত্র 7 ধারা অনুযায়ী জনগণের উইল পাওয়ার, জনগণের সার্বভৌম শক্তি, এইটার ভিত্তিতে এই সরকার হলো সাংবিধানিক শক্তি, বৈধ শক্তি, বৈধ সরকার। অতএব এই 7 ধারা অনুযায়ী জনগণের সরকার হলো সবচেয়ে শক্তিশালী সরকার। ওই আপনার আর্মি সরকারের চাইতে 1000 গুণ বেশি শক্তিশালী। আর্মি সরকার যদি গণভোট করতে পারে তাহলে এই জনতার উইল পাওয়ারে যে সরকার এসেছে সেই সরকার কেন পারবে না? এটা প্রশ্নই আসে না। প্রিয় ভাইয়েরা, আমরা বলবো যে এই জুলাই সনদের যে স্বাক্ষর হয়েছে, এরকম স্বাক্ষর 1990 সালেও গণঅভ্যুত্থানের পর হয়েছিল। তৎকালীন সময়ে যারা আন্দোলন করেছিল সকল দল একসাথে একটা স্বাক্ষর করেছিল, কিন্তু এই স্বাক্ষরের কোনো আইনি ভিত্তি না থাকার কারণে পরবর্তী সময়ে ওইটা শুধু কাগজেই থেকে গেল। তা আমরা কি আবারও একটা কাগজ তৈরি করতে যাচ্ছি? এইটার যদি আইনি ভিত্তি এখন না দেওয়া হয়, ছলে বলে কৌশলে ইলেকশন দিয়ে ক্ষমতায় এসে এই সকল কিছু সব ভুলাই দেওয়া হবে জনগণকে। আমরা মনে করি জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা হচ্ছে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। অবিলম্বে আমরা নভেম্বরের মধ্যেই গণভোট চাই। আমরা একই সাথে নির্বাচন এবং গণভোট এটা হতে পারে না। একদিনে জাতীয় ইলেকশন আবার একদিনেই গণভোট, এই 2 ধরনের ভোট এদেশের মানুষ মেনে নিতে পারে না। কারণ একটার সাথে আর একটা মিশে যাবে, দুইটাই অ্যামালগাম হয়ে যাবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই জন্য আজকের এই সভাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই আইনি ভিত্তি আমাদেরকে দিতে হবে। এই জুলাই সনদ যেটা কষ্ট করে করলেন আপনারা, স্বাক্ষর হয়ে গেছে, কিন্তু আইনি ভিত্তি এখনো আসে নাই। যদি আমরা নির্বাচনের আগে এই গণভোটটা কার্যকর করতে পারি, আপনারা সেখানে উল্লেখ করে দেন কি কি আপনার জুলাই সনদে আছে, সেগুলো উল্লেখ করে বলেন যে এগুলোর ভিত্তিতে আপনারা হ্যাঁ অথবা না বলেন। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে অবশ্যই নির্বাচনের আগেই এই কাজগুলো করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা যদি এটা করতে ব্যর্থ হই তাহলে এখানে আলোচনা হয়েছে আমাদের জন্য আরও কঠিন পরিণতি হবে, যে পরিণতি দেশের সকল দায় দায়িত্বে যারা এখন আছেন সবাইকেই বহন করতে হবে। শুধুমাত্র কোনো দল বা গোষ্ঠী আক্রান্ত হবে না। আমাদের বড় শত্রু যারা আছে সেই শত্রু এখনো বসে নাই। প্রতিনিয়ত ভারত থেকে আপনার বিভিন্ন ষড়যন্ত্র পালানো হচ্ছে। আচ্ছা বলেন, এই যে 3টা অগ্নিকাণ্ড ঘটে গেল, একটার সাথে আর একটা মিল দেখা যায়। আমরা প্রথম দিন মিরপুরের অগ্নিকাণ্ড দেখলাম, এরপরে একদিন পরে আবার দেখলাম চট্টগ্রামের অগ্নিকাণ্ড, এরপর গতকাল আমরা দেখতে পেলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। জীবনে কোনোদিন আমরা এরকম বিমানবন্দরে অগ্নিকাণ্ড আমরা দেখি নাই। আমরা সরকারকে বলবো, এগুলোর পিছনে যদি কোনো ইন্ধনদাতা থাকে তাদেরকে বের করা হোক, তাদেরকে আইনে আওতায় আনা হোক। না হলে এরা যদি আরও সুযোগ পায় আরও বড় ধরনের ক্ষতি করবে। এবং আমরা মনে করছি যে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা ওই সকল দোসররা এই কাজগুলো করছে, এই দোসরদেরকে বের করতে হবে। সে যত বড় শক্তি হোক না কেন সেখান থেকে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। না হলে এরা স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে হুমকি আনতে পারে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিশেষে বলতে চাই, আপনি শুধু মুখে বললে হবে না যে আমরা পৃথিবীর ইতিহাসে একটা স্মরণীয় নির্বাচন করব। আপনার বিমানবন্দরের আগুন ঠেকাতে পারতেছেন না, বিমানবন্দরে
অগ্নিকাণ্ড ঠেকাতে পারছেন না, আপনার ওই ভোট কেন্দ্রে আগুন কি দিয়ে ঠেকাবেন? সারা দেশে একসাথে আগুন লেগে যাবে, তখন কোথা থেকে আপনি ফায়ার সার্ভিস পাবেন? অতএব এই আইনি ভিত্তি দিয়ে শক্ত করে এই জুলাই সনদকে বেঁধে জনগণকে ঐক্যবদ্ধ করুন এবং এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দেন। তাহলে বাংলাদেশে একটা সুন্দর একটা উদাহরণ সৃষ্টি করতে পারবেন। মানুষ আপনার দিকে সেই কারণেই তাকিয়ে আছে। এই শত শত মায়ের বুক খালি করা, এই সকল পরিবারে হাসি আসবে, এই সকল পরিবারে আমরা জুলাই যোদ্ধাদেরকে জিজ্ঞাসা করেছি। ঢাকা মেডিকেলে 9 তারিখে আমরা গিয়েছি, জিজ্ঞাসা করছি তোমার তো একটা হাত নাই, তুমি কেমন আছো? বলছে আমি ভালো আছি। কেন ভালো আছো? কয় আমার দেশ স্বাধীন হয়েছে। এবং আরও বলেছে আমার একটা হাত গেছে, আমার আর একটা হাত আছে, আবারও যে যুদ্ধ লাগে আমি এই একটা হাত দিই যুদ্ধ করব, প্রয়োজনে এই হাতও আমি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য আল্লাহর জন্য আমি দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা, সেই দেশে সেই আহত পুঙ্গদের আকাঙ্ক্ষা, তাদের পরিবার সবাইকে যদি আপনি খুশি করতে চান, তাহলে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে গণভোট দিয়ে আগামী নির্বাচনকে আপনি সুন্দর সুশৃঙ্খল এবং বাংলাদেশের মানুষের কাছে আপনি ধন্যবাদ পাওয়ার মতো একটা কাজ করবেন। সবাই আপনার জন্য দোয়া করবে এবং আগামী দিনে আর কোনো ফ্যাসিস্ট যেন ফিরে না আসে, সেই ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। গণশক্তি সভা জিন্দাবাদ।